আমার বোন আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন, কেন আমি সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করি নাই। আমি কেন স্বাক্ষর করি নাই এই জবাব আমি দিয়েছি, আমি আজকে আবারও দেই। আপনারা কেন এটিকে বিপ্লব বললেন না? বিপ্লব বললেই তো আর এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকতো না। আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের আজকে সতর্ক করি, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে আজকের এই সময়গুলো 24-এর পরবর্তী সময় যদি হাইকোর্টের চ্যালেঞ্জ হয়, আমি জানি না আর্টিকেল 107 আপনাদের আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে। আমি যখন এই সংবিধানের অধীনে শপথ প্রথমবার নিয়েছি, অর্থাৎ 300 জনের কথাই আমি বলছি, তারা যখন প্রথমবার এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নেয়, তখন আবার এই সংবিধানকে ফেলবার জন্য দ্বিতীয় শপথটা নেওয়া যায় না। অন্তত আমার সীমিত আইনগত ধারণা তাই বলে। আপনি যদি এটাকে বিপ্লব বলতেন, আপনি যদি সংবিধানকে প্রথম দিনই ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন আমরা নতুন করে আবার সংবিধান লিখবো, এই সংবিধানের আর কোনো অস্তিত্ব নাই, এটা কি বিপ্লব তৈরি হয়েছে, তাহলে আমার সংবিধান নতুন করে গণপরিষদের যেটা, সেটা আমরা নিতে পারতাম। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ধরুন এই কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রাথমিক চাওয়াটা কি ছিল? তাদের প্রাথমিক চাওয়াটা ছিল হাসিনা সরকারের অধীনে, হাসিনার প্রশাসনের অধীনে তারা যাতে প্রশাসনে জায়গা করে নিতে পারে, তারা যাতে বিসিএস পরীক্ষায় জায়গা করে এই প্রশাসনে তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারে। অর্থাৎ রাষ্ট্র পরিবর্তন, খোল নলচে বদলে নতুন রাষ্ট্র তৈরি করা কিংবা নতুন একটি সংবিধান, এগুলো কিন্তু তাদের লক্ষ্য ছিল না। সো আমাদের বিপ্লবের জন্য, যদি আমরা এটাকে বিপ্লব বলি, বিপ্লবের জন্য যে দীর্ঘ প্রস্তুতি, মানুষকে তৈরি করা, মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা দেয়া যে কি ধরনের রাষ্ট্র এবং সমাজ আমরা চাই, তার কোনোটাই কিন্তু দেয়া হয় নাই।